রাতে রাজধানীতে অগ্নিসংযোগ ককটেল বিস্ফোরণ, ময়মনসিংহে দগ্ধ হয়ে বাস শ্রমিকের মৃত্যু। 13ই নভেম্বর ঘিরে ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার। পোস্টারে নিষেধাজ্ঞা রেখে নির্বাচনী আচরণবিধির গেজেট প্রকাশ। 6 মাসের সাজাসহ থাকছে জরিমানার বিধান, বাতিল করা যাবে প্রার্থিতাও। চলতি মাসেই জানিয়ে দেওয়া হবে বিএনপির অবশিষ্ট 63 প্রার্থীর নাম। আসন সমঝোতা ঝুলে যাওয়ায় এই সিদ্ধান্ত ঘোষণা, কয়েকটিতে পরিবর্তনের আভাস। যেহেতু আমরা এটা ফাইনাল সিলেকশন বলছি না, আমাদের এখানে পুনর্বিবেচনার সুযোগ আছে। নয়াদিল্লির গাড়ি বিস্ফোরণকে আত্মঘাতী হামলা বলছে পুলিশ। সন্দেহভাজন হামলাকারী ডাক্তার উমরের বাড়ি জম্মু কাশ্মীরের পুলওয়ামায়। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। 13ই নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের দিন নির্ধারণ ঘিরে সম্ভাব্য নাশকতা এড়াতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জাতীয় ঈদগাহ মাঠে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার সকাল থেকেই ট্রাইব্যুনাল ও ঈদগাহ মাঠে প্রবেশ মুখে কঠোর অবস্থানে থাকতে দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীকে। এর আগে সোমবার সুপ্রিম কোর্ট, ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেল কার্যালয়, বার ভবনের নিরাপত্তার স্বার্থে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। পুলিশ বলছে, শেখ হাসিনার মামলার রায় ঘিরে গেল কয়েকদিন ধরেই রাজধানীতে নাশকতা ছড়াচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। 13ই নভেম্বর ডাকা হয়েছে হরতালও। সুপ্রিম কোর্ট ও এর আশেপাশের এলাকার নিরাপত্তা সম্পর্কে জানবো আমাদের সহকর্মী রাব্বি হোসেনের কাছ থেকে। রাব্বি, সেখানকার নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন, এ বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। আগামী 13ই নভেম্বর মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ নির্ধারণ করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই দিনটি ঘিরে মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, পাশাপাশি সুপ্রিম কোর্ট, বার কাউন্সিল, এইখানে বার ভবন এবং অ্যাটর্নি জেনারেল যে কার্যালয় রয়েছে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা দেখছি যে আজকে সকাল থেকেই এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পুলিশের নিরাপত্তার সংখ্যাটা বেড়েছে। এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গেটের সামনে প্রধান যে ফটক রয়েছে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যারা প্রবেশ করছেন তাদেরকে চেকিং করা হচ্ছে, আইডি কার্ড যাদের রয়েছে তাদেরকেই ঢুকতে দেওয়া হচ্ছে। পাশাপাশি জাতীয় ঈদগাহ মাঠে সেখানে বহিরাগত যারা রয়েছেন তাদেরকে প্রবেশ করতে নিষেধাজ্ঞা জারি করেছিল গতকালকে। আমরা দেখেছি যে সুপ্রিম কোর্ট প্রশাসন, এবং আজকে সকাল থেকে নিরাপত্তার যেই জোরদার ব্যবস্থা সেটি বাড়িয়েছে। এখানে বলা হয়েছে যে গতকালকে আমরা দেখেছি সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে বলা হয়েছে যে দেশের সর্বোচ্চ আদালতে কয়েক লাখ গুরুত্বপূর্ণ মামলার যে নথিপত্র সেটি রয়েছে, যার কারণে এই জায়গাতে 13ই নভেম্বর ঘিরে যাতে কোনো নাশকতা তৈরি না হয় বা নাশকতার কোনো ছক আঁকতে না পারে, সেই কারণে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন যে যেভাবেই হোক এখানে এই নিরাপত্তা জোরদার করা হবে। পাশাপাশি আমরা এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগামী 13ই নভেম্বর শেখ হাসিনার মামলার তারিখ নির্ধারণ হবে, রায় কবে হবে সেটি জানা যাবে। এই নিয়ে কিন্তু রাজধানীতে উত্তাপ তৈরি হয়েছে। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় এই নাশকতা করছে, সেখানে এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। তবে আজকের সার্বিক পরিস্থিতি বলা যায় যে অনেকটা নিরাপদ রয়েছে এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ। এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহে গত রাতে একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 2 জন। পুলিশ জানায়, গত রাত 3:15টার দিকে ফুলবাড়িয়া বাজারে দাঁড়িয়ে থাকা আলম এশিয়ার একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। এ সময় বাসের ভিতর থেকে একজনের ঝলসে যাওয়া মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। নিহত জুলহাস একজন পরিবহন শ্রমিক। আগুন দেওয়ার কারণ অনুসন্ধান ও অপরাধীদের ধরতে কাজ করছে পুলিশ। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হোসাইন শহীদ। নিহতের নাম পরিচয় জানতে পেরেছেন কি? এ বিষয়ে প্রশাসন কি বলছে জানাবেন।
আমাকে ময়মনসিংহ জেলা পুলিশ থেকে জানানো হয়েছে যে ব্যক্তি মারা গিয়েছেন ধারণা করছে তিনি পরিবহন শ্রমিক জুলহাস এবং সে আলম এশিয়া পরিবহনে কাজ করেন। এখানে যে বিষয়টি হয়েছে যে এই আলম এশিয়া পরিবহনটি ঢাকা থেকে ফুলবাড়িয়া সড়কে চলাচল করে এবং ঢাকা থেকে গতকাল রওনা হয়ে যখন ফুলবাড়িয়ায় পৌঁছায় বাসটি তখন রাত 2টো বাজে। তো এই রাত 2টোর সময় একটি পেট্রোল পাম্পে ফুলবাড়িয়া বাজারে একটি পেট্রোল পাম্পের সামনে দাঁড়ানো ছিল। তো সেখানে আরো 2জন যাত্রী ছিলেন, তারা ভোরের অপেক্ষায় ছিলেন, কারণ তাদের যে গ্রাম এলাকা ফুলবাড়িয়া সেটি অনেক দূরে। তো তারা ওই যাত্রী 2জন ভেবেছিলেন যে বাসে বসে অপেক্ষা করবেন এবং সে অপেক্ষা করতে করতে তারা ঘুমিয়ে গিয়েছিলেন। এই সময় প্রায় 3:15টার দিকে এই ঘটনাটি ঘটে এবং আগুন লাগার পর এই 2জন যাত্রীও দগ্ধ হন এবং সেই সাথে ফায়ার সার্ভিস একটি মরদেহ উদ্ধার করে। যারা আহত হয়েছেন তাদেরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরবর্তীতে তাদেরকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এই মুহূর্তে তারা রাস্তায় আছেন, ঢাকায় পৌঁছাবেন। তো পুলিশ যেটি বলছে যে পুরো ঘটনা তদন্ত চলছে এবং কি কারণে এবং কারা এই ঘটনা ঘটিয়েছে তার জন্য তারা তদন্ত করছেন এবং অভিযান পরিচালনা করছেন যে দুষ্কৃতিকারীদের দ্রুত যাতে আইনের আওতায় নিয়ে আসা যায়। শাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হোসাইন শাহিদ। সোমবার সন্ধ্যার দিকে রাজধানীর ধানমন্ডিতে ল্যাবিড হাসপাতালের সামনে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত 1:30টার দিকে যাত্রাবাড়িতে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এদিকে রাত 11টার দিকে রাজধানীর বাংলা মোটরে এনসিপি প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় 2 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিস্ফোরণে 4 জন আহত হয়। সোমবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে ল্যাবেট হাসপাতালের সামনে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সন্ধ্যা 7:30টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। রাত 1:30টার দিকে যাত্রাবাড়িতে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। গত কদিন ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় যানবাহনে আগুন সহ বিভিন্ন নাশকতার ঘটনা ঘটছে। এসব বিবেচনায় নিয়ে তদন্ত করছে পুলিশ। এদিকে রাত 11টার দিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান কার্যালয়ের সামনে 2টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে 4 জন আহত হয়। পালানোর সময় 2 জন সন্দেহভাজনকে ধরেছে এনসিপি নেতাকর্মীরা। আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই এমন বিকট সাউন্ড হয়েছে, আর এর বাইরে আমি কোনো কিছু বলতে পারি না। আমি ধারণা করছি এগুলা আওয়ামী লীগই হবে, তাদের সন্ত্রাসী বা তাদের যারা আছে, যারা আবার বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, সেই চক্রটি আবারও প্রথম টার্গেট হিসাবে আমরা দেখেছি গণ অভ্যুত্থানের পর থেকে বিভিন্ন জায়গায় তারা এনসিপির নেতাকর্মীদেরকে টার্গেট করেছে। উপস্থিত এনসিপি নেতাকর্মীরা অভিযোগ করেন 13 তারিখে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা তৈরি করতে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। সংসদ নির্বাচনের প্রচারণায় পোস্টারে নিষেধাজ্ঞা রেখেই দল ও প্রার্থীর আচরণবিধির গেজেট প্রকাশ করেছে ইসি। একমঞ্চে ইস্তেহার ঘোষণা ও আচরণবিধি মানতে প্রার্থী ও দলের অঙ্গীকারনামা দেওয়ার নির্দেশনা থাকছে এবার। সোমবার রাতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 জারি করেছে নির্বাচন কমিশন। সোশ্যাল মিডিয়ায় ভোটের প্রচারে কড়াকড়ি আরোপ, অসৎ উদ্দেশ্যে এআই ব্যবহারে মানা, পোস্টার ও ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা সহ আসন প্রতি 20টির বেশি বিলবোর্ডে নিষেধাজ্ঞা থাকছে বিধিতে। আচরণবিধি লঙ্ঘনের সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড ও 1.5 লাখ টাকা জরিমানা এবং দলের জন্য 1.5 লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। প্রয়োজনে তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও রয়েছে ইসির। নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সুপারিশ ও 2008 সালের আচরণবিধির সঙ্গে সমন্বয় রেখে বেশ কিছু নতুন বিষয় যুক্ত করে এবার নতুন আচরণবিধি প্রণয়ন করল সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এর আগে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন অধ্যাদেশ জারির পর সেই আলোকেই আচরণবিধি গেজেট আকারে জারি করেছে ইসি। চলতি মাসে শেষ হবে অবশিষ্ট 63 আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন ঘোষণা। এনসিপির সাথে বিএনপির আসন সমঝোতার সম্ভাবনা কমে যাওয়ায় পরীক্ষিত মিত্রদের দ্রুত ভোটের মাঠে পাঠাতে চায় বিএনপি। এছাড়া ঘোষিত 237 আসনের কয়েকটিতে প্রার্থী পরিবর্তনের আভাস দিয়েছেন বিএনপির নীতি নির্ধারকরা। বলছেন ক্ষোভ ও অসন্তোষ দমনে বঞ্চিতদের সাথে ফের আলোচনা করবেন শীর্ষ নেতারা। তবুও কেউ জননিরাপত্তা বিঘ্নিত করলে সরকারকে কঠোর হওয়ার
হওয়ার অনুরোধ করেছে বিএনপি। আরেফিন শাকিলের প্রতিবেদন। ধান খেতে দাঁড়িয়ে আম্পায়ারের ভূমিকায় রিভিউ আবেদনকারী ব্যক্তির নাম আলাল উদ্দিন আলাল। ফেনী জেলা বিএনপির এই সদস্য সচিব মনোনয়ন বঞ্চিত হয়ে অভিনবেই প্রতিবাদ করেন। আমার বাড়ির কাজের ছেলেটা পর্যন্ত জেলে গিয়েছে। আমার এই অফিসটা 5 বার ভেঙেছে, 7 বার আমি শারীরিকভাবে অ্যাসল্ট হয়েছি। দল এটা রিভিউ করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। যদিও এমন বুদ্ধিদীপ্ত প্রতিবাদ দেখা যায়নি আর কোথাও, বরং হামলা বিক্ষোভে গত কয়েকদিন উত্তপ্ত অন্তত 10টি জেলা। কিন্তু কেন এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া? বিএনপি প্রতিষ্ঠা করেছে, তাকে নমিনেশন না দিয়ে যদি অন্য কাউকে নমিনেশন দেয় তাহলে তো এলাকার লোক ক্ষুব্ধ হবেই। পরিচিত লোক না পালি নতুন লোক পালি তো বিপদ হবেই। যদি 2 থাকি আমরা হারিয়ে যাব। বঞ্চিতদের এমন কর্মকাণ্ডে বিএনপি বিরক্ত হলেও স্বস্তি দিচ্ছে 237 আসনের তুলনায় অল্প সংখ্যক এলাকায় প্রতিবাদ হওয়ায়। বিএনপি মনে করে তুলনামূলকভাবে যোগ্য লোকরাই পেয়েছেন এবার ধানের শীষ। যদিও সার্বিক বিবেচনায় ঘোষিত প্রার্থী তালিকায়ও কাটাছেঁড়া চলছে। প্রতিবাদ করার তো অধিকার থাকতেই পারে, তার মধ্যে 237-এর মধ্যে 4-5টা জায়গায় সমস্যা হয়েছে, কিছুই নাই। মনোনয়নের যে ক্রাইটেরিয়া আমরা করেছিলাম আগে থেকে, সেই ক্রাইটেরিয়ার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে। তো আবার আরেকটা ক্রাইটেরিয়া করতে গেলে আবার আরেকজন অসন্তুষ্ট হবে। যেহেতু আমরা এটা ফাইনাল সিলেকশন বলছি না, আমাদের এখানে পুনর্বিবেচনার সুযোগ আছে 2-1টা ক্ষেত্রে। যদি দলের সিদ্ধান্ত সঠিক না হয় সেই ক্ষেত্রে এটা পুনর্বিবেচনার সম্ভাবনা আছে, তবে সেটা খুব বেশি জায়গায় হয়তো দেখা দিবে না, 2-1টা ক্ষেত্রে দেখা দিতেও পারে। ঘোষণাহীন 63 আসনের প্রার্থী তালিকা নিয়েও বিএনপির একাধিক টিম কাজ করছে। তীব্র অন্তকোন্দল থাকা আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাথে কথা বলছেন তারেক রহমান। ছোট দলের বড় নেতাদের সাথে দর কষাকষি করছেন লেয়াজু কমিটির নেতারা। আর এনসিপির অতিরিক্ত চাহিদায় দলটি নিয়ে আগ্রহ কমেছে বিএনপির। এনসিপির সাথে আমাদের কোনো নির্বাচনী সমঝোতা এখনো পর্যন্ত হয়নি। আমাদের একটা প্রতিশ্রুতি আছে যে যোগ্যতা আন্দোলনে যারা আমাদের শরিক ছিল ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে, তাদের সবাইকে নিয়ে ঐক্যমতের ভিত্তিতে একটা জাতীয় সরকার নির্বাচন এবং সরকার করা। তো বসে আমরা সেটা ঠিক করব, সেটা তালিকার সাথে প্রাপ্তির মিল নাও থাকতে পারে। এই মাসের শেষ সপ্তাহের মধ্যেই সবকিছু ফাইনালাইজ করতে পারবো। এনসিপিকে বাদ দিয়ে বরং জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের দলে সম্পৃক্ত করতে তৎপর বিএনপি। মুক্তিযুদ্ধের পাশাপাশি জুলাই অভ্যুত্থানকেও পুরোপুরি ধারণ করতে চায় দলটি। সেই বিবেচনায় মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধকে একটি আসনে মনোনয়ন দেওয়ার চিন্তা বিএনপির। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দিল্লিতে আত্মঘাতী গাড়ি বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজনের ছবি ও পরিচয় প্রকাশ করা হয়েছে। তিনি জম্মু কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা ডাক্তার ওমর মোহাম্মদ। বিস্ফোরিত হুন্দাই গাড়িটি তারই ছিল বলে নিশ্চিত করেছে পুলিশ। বিস্ফোরণের আগ মুহূর্তের বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজও প্রকাশ করেছে। গাড়িটি 3 ঘন্টার মতো পার্ক করা ছিল লালকেল্লা এলাকায়। এরপর সন্ধ্যা 6:30টার দিকে চলতে শুরু করে। 20 মিনিট পর ধীরে ধীরে থামে ট্রাফিক সিগন্যালে। কিছুক্ষণের মধ্যে বিস্ফোরিত হয় বিকট শব্দে। পুরো সময় গাড়িটিতে অবস্থান করছিলেন সন্দেহভাজন ওই চিকিৎসক। বিস্ফোরণের তীব্র দাহ্য অ্যামোনিয়াম নাইট্রেট জ্বালানি ব্যবহার করা হয়েছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা হয়েছে আলামত। এ বিষয়ে আরো জানাতে পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, দিল্লির বিস্ফোরণের ঘটনায় এক সন্দেহভাজনের ছবি প্রকাশ করা হয়েছে, আর কি বলছে পুলিশ? এই ঘটনায় রাজনীতিবিদদের কেমন প্রতিক্রিয়া দেখছেন জানাবেন। দেখুন, এই মুহূর্তে যে মারফি বলে রাখি যে জম্মু কাশ্মীরের গোয়েন্দা সূত্রে যেটা জানা গেছে যে এই যে হুন্ডাই i20 যে গাড়িটি, সেই গাড়ির প্রকৃত যে প্রথম যে মালিক তার নাম মোহাম্মদ সলমান। তার সাথে কথা বলা হয়েছে, যদিও তিনি এই গাড়ি নাজিম বলে এক ব্যক্তিকে তিনি বিক্রি করে দেন। তারপর সেখান থেকে দিল্লির কাছে ফরিদাবাদের সেক্টর 37 রয়্যাল কার জোনে সেই গাড়িটি আবার ব্যবহৃত হয় এবং একাধিকবার সেখান থেকে কিন্তু এই গাড়িটি হাত বদল হওয়ার পর এই গাড়িটিকে আসে জঙ্গিদের হাতে এবং সেখানেই তারা এই বিস্ফোরণের কাজে এই গাড়িটিকে ব্যবহার করে। এখন এই যে গাড়িটিকে যে আইডেন্টিফাই করা গেছে, এই গাড়িতে যারা ছিল, সিসিটিভি ফুটেজ আমরা যমুনা টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছি যে আমাদের যে সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে এই গাড়িটি কোথায় কোথায় ঘটেছে, অর্থাৎ ঘটনা ঘটেছে 6:52 মিনিটে
তার আগে অর্থাৎ 3.5 ঘন্টা আগে কিন্তু এই ঘটনাস্থলে এই গাড়িটি পৌঁছায়। সেই সিসিটিভি ফুটেজও দিল্লি পুলিশের হাতে এসেছে। এখন এই বিষয়টি ফরেনসিক যে তদন্ত চলছে সেখানকার বিস্ফোরণের নমুনা, সব থেকে বড় কথা এই যে যেখানে বিস্ফোরণ ঘটেছে তার থেকে কিন্তু হরিয়ানা, সেখানে এই গাড়ির সঙ্গে যে আরেকটি গাড়ি ছিল সেই গাড়িতেও বিশাল পরিমাণ অর্থাৎ 350 কেজি বিস্ফোরক কিন্তু উদ্ধার করেছে হরিয়ানা পুলিশ। তো এটা কিন্তু 12 ঘন্টার ব্যবধানে, অর্থাৎ এই 12 ঘন্টা আগে হরিয়ানা পুলিশ যদি তদন্ত আরো অগ্রগতি করতে পারতো যে এই বিস্ফোরক উদ্ধার হয়েছে সে গাড়ির সাথে আর কি কি কানেক্টিভ, তাহলে গতকাল সন্ধ্যায় অর্থাৎ সোমবার সন্ধ্যায় যে বিস্ফোরণ দিল্লিতে ঘটেছে সেটা হয়তো প্রতিরোধ করা যেত। কিন্তু সেটা পুলিশি গাফিলতার অভিযোগ তুলেছে জাতীয় কংগ্রেস থেকে শুরু করে সমস্ত বিরোধী দল। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু গতকাল পূর্ণাঙ্গ তদন্তের কিন্তু আশ্বাস দিয়েছেন, যদিও এখনো পর্যন্ত যে দুজনকে চিহ্নিত করা হয়েছে তারা একজন কিন্তু অধ্যাপক, একজন ডাক্তার চিকিৎসক। এই দুজনের স্কেচ কিন্তু পুলিশ প্রকাশ করেছে এই ঘটনার সাথে যুক্ত, কিন্তু গাড়িতে আর কে ছিলেন সেটা পর্যন্ত এখনো পর্যন্ত যদিও নিশ্চিত নয়। কেন্দ্রীয় গোয়েন্দা দল অর্থাৎ এনআইএ তার সাথে কিন্তু 3টে ডিভিশন কিন্তু এই তদন্ত করছে। ফরেনসিক রিপোর্ট আসার পরে কিন্তু সবকিছু পরিষ্কার হবে। জি সুকান্ত, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। ব্রাহ্মণবাড়িয়া 5 আসনে ধানের শীষের বিজয় নিশ্চিতে জোরে সোরে মাঠে নেমেছে বিএনপি। অন্তত 1 ডজন মনোনয়ন প্রত্যাশীর মধ্যে নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নানকে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করেছে দলটি। এতে সন্তোষের কথা জানিয়েছেন তৃণমূলের নেতা কর্মীরা। বলছেন দল মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন সবাই। মেঘনা ও তিতাস নদী বেষ্টিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান সহ বিভিন্ন দিক থেকে বেশ পিছিয়ে এই জনপদ। দীর্ঘদিনেও কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ায় ক্ষোভ রয়েছে স্থানীয়দের মাঝে। আসন্ন সংসদ নির্বাচন ঘিরে নানান হিসেব কষছেন ভোটাররা। এবার সুষ্ঠুভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন এমন প্রত্যাশা তাদের। 70 বছর ধরে আমরা দেশে নির্বাচন হচ্ছে, আমরা ভোট দিতে পারি নাই, ভোট কিনে যাইতে পারি নাই। এবার ইনশাল্লাহ আমরা ভোট কিনে যাইতে পারবো। সার, ডিজেল এবং বীজ এই তিনটা আমরা দামটা কমাই দেয় আমরা একটু ভালো। আসনটিতে বিজয়ী হতে এরই মধ্যে জোরে সোরে মাঠে নেমেছে বিএনপি। দলের মনোনয়ন পেতে অনেকদিন ধরে এলাকায় কাজ করছেন অন্তত 1 ডজন নেতা। প্রাথমিকভাবে ব্রাহ্মণবাড়িয়া 5 আসনে মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান। দলের ত্যাগী নেতাকে মূল্যায়ন করায় খুশি বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। অ্যাডভোকেট এম এ মান্নান সব দলীয় কর্মকাণ্ড সব সময় উনি আমাদের পাশে ছিল, আন্দোলন সংগ্রামে উনি সবসময় ছিল। আমরা একমাত্র আমাদের মূল স্রোত অ্যাডভোকেট এম এ মান্নানের নেতৃত্বে নবীনগর প্রতিটি আন্দোলন সংগ্রামে আমরা অগ্রণী ভূমিকা পালন করেছি। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা ওই ধানের শীষের প্রতীক আমরা আনুগত্য করে যার হাতে ধানের শীষ তুলে দিয়েছে আমরা তার জন্য কাজ করব। প্রার্থী ঘোষণার পর বাকি মনোনয়ন প্রত্যাশীদের বাড়িতে গিয়ে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন এম এ মান্নান। সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চান তিনি। আমরা এই সকল অঙ্গ সংগঠনকে নিয়েই আমরা বিগত দিনে আন্দোলন সংগ্রাম যেভাবে করেছি আগামী দিনেও এই ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচন আমরা মোকাবেলা করব। নবীনগরের সর্বস্তরের জনসাধারণের একটি আকাঙ্ক্ষা বিএনপিতে এমপি নির্বাচিত হতে পারে, তাহলে নবীনগরের অবহেলিত নবীনগরের আগামী দিনের উন্নয়ন সাধিত হবে। ব্রাহ্মণবাড়িয়ার 6টি আসনের মধ্যে 4টিতে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছে বিএনপি। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে জোরদার করা হয়েছে সাংগঠনিক তৎপরতা। জেলা বিএনপির পক্ষ থেকে তাদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে। তারা আমাদের সময় সময় আমাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছে, আমরা পরামর্শ দিচ্ছি। তাদের সার্বিক সহযোগিতা করার জন্য আমরা সবসময় যোগাযোগ রাখছি। ব্রাহ্মণবাড়িয়া 5 আসনে মোট ভোটার প্রায় 4,70,000। জাহিদ হাসান, যমুনা নিউজ। স্বামীর চিকিৎসা খরচ জোগাতে নবজাতকে আরেক দম্পতির হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে চুয়াডাঙ্গায়। অনেকটা গোপনে শিশুকন্যার পরিচয় বদল হলেও বিনিময় লেনদেন নিয়ে উঠেছে অভিযোগ। বিষয়টি জানাজানি হলে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়। যদিও শিশুর দায়িত্ব নেওয়া পরিবারের দাবি লেনদেন ছাড়াই দায়িত্ব নিয়েছেন তারা।
আমার স্বামী আজ যাতে পুষ্টি পাই খালি তার আমার নিজের সন্তান আমি কেউ কোলে দিতাম না, আর মানুষের কথাও শুনতাম না। আমার কেউ এক গ্লাস পানি দেওয়ার মতো লোক নেই গো। গত 28 অক্টোবর চুয়াডাঙ্গার দর্শনার একটি ক্লিনিকে তৃতীয় সন্তান হিসেবে কন্যা শিশুর জন্ম দেন ইসমতারা খাতুন ও মিকাইল হোসেন দম্পতি। আকন্দবাড়িয়া আবাসনে বাস করা দম্পতি চিকিৎসা খরচ জোগাতে সেদিনই কন্যা শিশুটিকে তুলে দেন আরেক নিঃসন্তান দম্পতির হাতে। বিষয়টি প্রথমে গোপন থাকলেও শিশুকন্যা হস্তান্তর বিনিময় নিয়ে অসন্তোষ ছড়ায়। জানাজানির পর লেনদেন নিয়ে ওঠে অভিযোগ। আমার স্বামীর জন্য আমার সব কিছু, আমার তো কিনা ক্ষমতা নেই, অত টাকা দামের ওষুধ আমি কি দিই খাবো ভাই? এটা বলছে না আমরা আর পারবো না দিতে, আমার চলাটা মতন কই দেয় তো আমি ওই সন্তান ওদের কাছ থেকে নেবো না, যদি না কই দেয় তাহলে আমার সন্তান আমার আপনারা সবাই মিলে আমার সন্তান আমার বুকে ফিরিয়ে দেন। প্রতিবেশীরা বলছেন স্বামীর চিকিৎসা খরচ ও অস্ত্রোপচারের ব্যয় মেটাতে তৃতীয় কন্যা সন্তানকে অন্যের হাতে তুলে দিতে বাধ্য হয়েছে দরিদ্র পরিবারটি। ইসমতারা স্বামী খুব অসুস্থ, মনে কাছে বাচ্চাটা সিজার করতে পারেনি দেখে মানুষকে দিয়ে দিয়েছে। অসুস্থ বলে সে বাচ্চা বেশি দিয়েছে। পরবর্তীতে যেন এই ধরনের ঘটনা আমরা না ঘটে সেই দিকে আমরা সবাই যদি সমাজের সচেতন মহল যদি সচেতন আমরা যদি একসাথে কাজ করি, আশা করি এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারব। তবে দায়িত্ব নেওয়া পরিবারটির দাবি কোনো লেনদেনের প্রসঙ্গ ছিল না, বিনা দাবিতেই হস্তান্তর হয়েছে, সম্পন্ন হয়েছে এফিডেভিটও। সেই পরিবারের সাথে আমরা যোগাযোগ করি, বাচ্চা যদি আপনারা দেন তাহলে আমরা নিতে ইচ্ছুক। কোনোই দাবি ছিল না, তখন তারা জানায় যে আপাতত হসপিটাল খরচটা দিলেই আর বাচ্চা যদি ভালো থাকে এটাই তাদের চাহিদা। যত সরকারি কার্যক্রম থাকে ওইটা কমপ্লিট করার পরে আমরা বাচ্চাটা নিছি। নবজাতক নিয়ে দুই পরিবারের এমন জটিলতা নিরসনে মানবিক সহায়তা দেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। বলিউড কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র মৃত্যু নিয়ে ছড়িয়েছে গুজব। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এখনও জীবিত আছে বলে দাবি করেন স্ত্রী হেমা মালিনী ও মেয়ে এশা দেওল। মঙ্গলবার সকাল থেকেই ভারতীয় সংবাদ মাধ্যমগুলোয় অভিনেতা ধর্মেন্দ্র মৃত্যুর খবর প্রচার করে। টেলিগ্রাফ, ইন্ডিয়া টুডে, ইকোনমিক্স টাইমস, জি নিউজ সহ একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে তার প্রয়াণের খবর। তবে অভিনেতার মেয়ে এশা দেওল বলেছেন মৃত্যুর খবরটি গুজব। ইনস্টাগ্রামে এক বিবৃতির মাধ্যমে তিনি জানিয়েছেন তার বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল। এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে একই কথা জানিয়েছেন হেমা মালিনীও। মৃত্যুর খবর নিয়ে সংবাদ মাধ্যমগুলোর ভূমিকা নিয়ে ক্ষোভ ছেড়েছেন দুজনই। এক সপ্তাহের বেশি সময় ধরে শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন ধর্মেন্দ্র। বর্তমানে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে। চলতি বছর সাহিত্যের অন্যতম সম্মানজনক পুরস্কার বুকার জিতলেন হাঙ্গেরিয়ান ব্রিটিশ লেখক ডেভিড সালাই। সোমবার লন্ডনে ঘোষণা করা হয় 51 বছর বয়সী এই বিজয়ীর নাম। ইংরেজি ভাষায় রচিত ফ্রেশ উপন্যাসের জন্য খেতাবটি জয় করেন ডেভিড সালাই, যেখানে নির্যাতিত হাঙ্গেরিয়ান এক অভিবাসীর গল্প তুলে ধরেন তিনি। বিদেশে ভাগ্য গড়েও শেষ পর্যন্ত সবকিছু হারানোর হৃদয় বিদারক কাহিনীর কারণে ব্যাপক পাঠকপ্রিয়তা লাভ করেন বইটি। লেখাটিতে ব্যক্তি জীবনের গভীর প্রতিচ্ছবির ছাপ রাখার জন্য দর্শক মণ্ডলে সমাহিত 51 বছর বয়সী সালাই এবারে ভারতীয় ঔপন্যাসিক কিরণ দেশাই ও ব্রিটিশ লেখক অ্যান্ড্রু মিলার সহ আরও 5 জনকে হারিয়ে বুকার প্রাইজ জেতেন তিনি। বিশ্ব সাহিত্যের অন্যতম মর্যাদাসম্পন্ন খেতাব হিসেবে বিবেচিত এই বুকার পুরস্কার। লেবাননে প্রায় 1 দশক পর বন্দিদশা থেকে মুক্তি পেলেন লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে হানিবাল গাদ্দাফি। সোমবার তাকে $9 লাখ বন্ডে জামিন কারামুক্ত দেয় দেশটির কর্তৃপক্ষ। তবে মুক্তি মিললেও আপাতত হানিবাল গাদ্দাফির ভ্রমণ নিষেধাজ্ঞা জারি থাকবে। বিচার কাজ সম্পন্ন না করে জামিন দেওয়ার এই ঘটনায় নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। আলোচিত শিয়া নেতা মুসা আল সদরের নিখোঁজ মামলায় তথ্য গোপনের অভিযোগে 2015 সালে হানিবাল গাদ্দাফিকে আটকের নির্দেশ দেয় লেবানন কর্তৃপক্ষ। পরে তাকে সিরিয়া থেকে অপহরণ করে লেবাননে নেওয়া হয়। লেবাননের আমাল আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন আল সদর। 1978 সালে লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হন তিনি।